মুখ সামলে কথা বলুন। অবশ্যই বলবো। আপনার বড় স্যার আসুক, তার সামনে বলবো। আপনাকে খুব বেশি ভরসা করতে পারছি না। হাবিবের কথা শেষ হবার পরপরই ডিআইজি সাহেব ভেতরে ঢুকলেন, স্বাভাবিক গলায় বললেন, গুরুত্বপূর্ণ কথাগুলো আগে শেষ করবেন। মানিক মিয়া গোটা ঘটনা খুলে বললেন। বেশ গুছিয়ে সবকিছু বললেন। বলতে গিয়ে খেয়াল করলেন তার ঠোঁট কাঁপছে। সবকিছু শোনার পর ডিআইজি সাহেব নাইমার কাছে গিয়ে বসলেন, কোমল গলায় বললেন, এর পিছনে কারণ কি? কেন তোমার সাথে এমন করছে? নাইমার চোখ বন্ধ করে দম খিচে বলল, দুলাভাই অর্থাৎ আনিস সাহেব আমাদের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। হঠাৎ একদিন রাতে দেখি আমাদের বাড়ির সামনে একটা ট্রাক দাঁড়িয়ে আছে। দুলাভাই কারোর সাথে কথা বলছেন। লোকটাকে দেখিনি, আবছা ছায়া ছিল। দুলাভাই আমায় দেখে দ্রুত ভেতরে চলে এলেন। লোকটা ট্রাক নিয়ে চলে গেল। পরে একদিন ভোর রাতের দিকে দেখি উনি লুকিয়ে লুকিয়ে বর্ষায় গোলাপের ঝাড়ের দিকে যাচ্ছেন। আমাদের বাড়িতে বেশ অনেক বড় বর্ষায় গোলাপের ঝাড় আছে। কেমন যেন সন্দেহ হলো, আগেও ছিল। উনি কাউকে গাছের আশেপাশে যেতে দিতেন না। বাড়ির কেউ গেলে সাথে সাথে গিয়ে নানান কথাবার্তা বলতেন। আমিও ওনার পিছু নিয়েছিলাম। আব্বা এসে আমাকে ডেকে নিয়ে গেলেন। পরে আপাকে কিছু টাকা দিয়ে মার্কেটে পাঠিয়ে বাড়ি খালি করলাম। খুঁজতে গিয়ে ঝাড়ের ভেতরে মাটির নিচে একটা পুটুলি পেলাম। ওই নিয়ে ভাইয়া শ্বশুর বাড়িতে চলে গেলাম। ভাবি ভাইয়া ওখানেই ছিল। ওদেরকে সব কিছু খুলে বললাম। তারপরে শুনি রুহান মানে আপার ছেলে পানিতে পড়ে গেছে, হাসপাতালে জীবন মরণ অবস্থা। ফেরত আসলাম। দুলাভাইকে বললাম, উনি জিনিস ফেরত চেয়ে হুমকি দিলেন। অবশ্য বুঝিয়েই বললেন। শেষবার সিদ্ধান্ত নিলাম পুলিশকে জানিয়ে দেব। আমরা চাচ্ছিলাম দুলাভাই নিজে সবটা স্বীকার করুক, তাহলে শাস্তি কিছুটা হলেও কম হবে। আপা রোহানের কথা ভাবি ভাইয়া এই সিদ্ধান্তটা নিয়েছিল। সেদিন সন্ধ্যার পর দুলাভাইয়ের সাথে চটপটি খাবার কথা বলে হসপিটালের নির্জন দিকটায় যাই। হঠাৎই দুলাভাই আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। ওনার বুকে গুলি লাগলো। তারপর আজ সকালে আপা আমাকে এখানে ডেকে আনলো। বলল এসবের জন্য সেই দায়ী। সব কিছু তার কথা মাত্রই হয়েছে। এতটুকু বলেই নাইমা থামলো, লম্বা শ্বাস নিয়ে বলল, দুলাভাই আমায় আরও একটা কথা বলেছেন। ওনার একটা ডায়েরি আছে, সেখানে সব লেখা আছে। ডিআইজি সাহেব বললেন, কোথায় সেই ডায়েরি? আমার কাছে, আপনি বললে এনে দিতে পারি। নাইমা নববীর হাত ধরে উঠে দাঁড়ালো। কনকের ঘরে গিয়ে ডায়েরি এনে ডিআইজির হাতে দিল। তিনি ডায়েরি হাতে নিয়ে উল্টে পাল্টে দেখলেন। কনকের দিকে তাকিয়ে বললেন, আপনাকে আমাদের সাথে যেতে হবে। কনক অসম্ভব শান্ত এবং বিনম্র গলায় বলল, আমি কি কিছু সময় পেতে পারি? পরিবারের সাথে শেষ কিছু কথা বলতে চাই। ডিআইজি সাহেব অসম্ভব কোমল গলায় বলল। নিশ্চয়ই পারো। শরীফা বেগম তীক্ষ্ণ গলায় বললেন, তোর মতো মেয়ের সাথে আমাদের কারোর কোনো সম্পর্ক থাকতে পারে না। লোভের কারণে নিজের স্বামীকে মেরে ফেলেছিস, বোনকে মারতে চেয়েছিস, এরপরও আমাদেরকে নিজের পরিবার বলছিস কোন মুখে? কনক সরল চোখে তাকালো, শান্ত স্বাভাবিক গলায় বলল, মানুষকে বিশ্বাস করা থেকে কণ্টা কাকের পথে হাঁটা অনেক কম কষ্টের। কাটার আঘাতের আমাদের কষ্ট দেয় নিশ্চিত বিষয়, তবে আমরা যাদের বিশ্বাস করি কখনো কষ্ট দেবে না এই ভেবেই বিশ্বাস করি। আনিসকে আমার নিজের পছন্দে বিয়ে করেছিলাম। অবশ্য সেই আমার রাস্তাঘাটে বিরক্ত করত, ভালোবাসার প্রস্তাব দিত। অল্প বয়স, নিষিদ্ধ অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারিনি, সম্পর্কে জড়িয়ে পড়ি। মা বাবাকে বলে হাত পা ধরে অবশেষে আমাদের বিয়ে হয়। ভেবেছিলাম ভালোবাসার মানুষকে চিরতরে নিজের করে পেয়েছি। আমার মতো সুখী আর কেই বা হতে পারে। ভালো চলছিল সব কিছু। স্বামীর প্রতি অগাধ ভালোবাসা, বিশ্বাস, আনুগত্য নিয়েই সংসার সামলাছিলাম। ঘটনা যখন জানতে পারি তখন রোহান আমার পেটে। আনিস অন্য মেয়েদের সাথে সম্পর্ক রাখে, শুধু কথাবার্তা বলে না, সব কিছুই। মনে হচ্ছিল নিজেকে শেষ করে ফেলি। বাচ্চার কথা ভেবে কিছুই করতে পারলাম না। মাকে সব খুলে বললাম। আজ আমার পরিচয় দিতে অস্বীকার করা সুশীল মা সেদিন আমায় বলেছিল, একবার বাড়ির মানুষের সম্মান নষ্ট করে বিয়ে করেছিস, এখন আবার ফুয়াতি হয়ে বাড়ি ফিরতে চাইছিস, আবার আমাদেরকে সবার সামনে ছোট করতে চাস। নিজে পছন্দ করার সময় এসব মনে ছিল না? যেমন আছো তেমন করে সংসার করো, পারলে নিজের স্বামীকে বুঝিয়ে বলো আমি তোমার আব্বাকে কিছু বলতে পারবো না। আমি বললাম, আব্বা এমন করলে কি তুমি মেনে নিতে মা? মা আমায় থাপ্পড় মারল, আর যা কিছু বললো তা আর এখন বলতে চাই না। ভেতর থেকে চুরমার হয়ে যাওয়া জীবন্ত লাশ আমিটা শ্বশুরবাড়ি ফিরে এলাম। বহুদিন নীরবে সরেছি,
কষ্ট পেয়েছি, কেঁদেছি, কয়েকবার মরতেও বসেছিলাম। কেউ আমার দিকে সাহায্যের হাত বাড়ায়নি, আদর করে বুকে আগলে নেয়নি। জ্বলন্ত আগুনে একাই পড়েছি। তারপর হঠাৎই একদিন সব ভয় কেটে গেল। অনাগত সন্তানের জন্য মন, আত্মা, আবেগ, অনুভূতি, ভালোবাসা, ঘৃণা, রাগ, অভিমান সবকিছু নিজের ভেতর কবর দিয়ে দিলাম। যেন আবার আমার পুনর্জন্ম হয়েছে। এমন এক আমি, যাকে কেউ কষ্ট দিতে পারে না, আঘাত করতে পারে না। প্রস্তর খণ্ডের থেকেও কঠিন, বরফের থেকেও শীতল, আগুনের থেকেও অনেক বেশি উত্তপ্ত। শরীফা বেগম মাথা নিচু করে রেখেছেন। কনক খানিকটা সময় নিয়ে বলল, সবকিছু ভুলে থাকবো, তবে আমারও তো কিছু সীমাবদ্ধতা আছে। নিজেকে টাকা নেশায় জড়িয়ে ফেললাম। টাকা হলে সব কেনা যায়, সোনা দানা, খাবার দাবার, কাপড় চোপড় সবকিছু। এভাবে এক শুভাকাঙ্ক্ষীর সাথে পরিচয়। তিনি আমায় এসব চোরাচালানের ব্যবসার কথা বলেন, তাদের সাথে কাজ করতে বলেন। রাজি হই। একদিন হঠাৎই জানতে পারি নাইমা সব জেনে গেছে। আনিসকে বলেছে তাকেও ব্যবসার ভাগিদার করতে হবে। যার মনে কারোর প্রতি দয়া মায়া নেই, সে কেন নিজের মনকে ভালোবাসবে? আমিও বাসিনি। মেরে ফেলতে চেয়েছি, লোক ঠিক করলাম। গুলি করবে। নাইমা মরেনি, বলল আনিস। আনিসের মৃত্যুতে খুশি হয়েছি সত্যি, তবে নাইমাকে নিয়ে ভয় দূর হলো না। ওকেও মেরে ফেলার পরিকল্পনা করলাম। এতক্ষণ সবাই চুপচাপ শুনছিল, কেউ কথা বলেনি। আনিসের মা হঠাৎ বলে উঠলেন, নিজের স্বামীকে মেরে ফেললে কষ্ট হলো না? রোহানের কথা ভাবলে না? আপনারা কখনো ভেবেছেন, অন্তঃসত্ত্বা আমাকে যখন আপনার ছেলে অমানুষের মতো মারত, তখন মনে হয়নি নাতির কি হবে? তিনি আর কিছু বললেন না। কনক ইশারায় নববীকে কাছে ডাকলো। নববী একটু এগিয়ে গেল। কনক তার গালে হাত রেখে বলল, তোমায় খুব হিংসা করতাম জানো, সহ্যই করতে পারতাম না। একটা মেয়ে কতটা ভাগ্যবতী হলে হাবিবের মতো স্বামী পায়, যে বউয়ের সব খেয়াল রাখে, ভালোবাসে, সবার বিরুদ্ধে গিয়ে তার পাশে দাঁড়ায়। অনেক অন্যায় করেছি তোমার সাথে, পালে আমাকে মাফ করে দিও। কথাগুলো শেষ করে সে নিজের গলায় ব্রুজের সুচালো অংশ ঢুকিয়ে দিল। কথার ফাঁকে কখন যেন খুলে নিয়েছে নববীর ওড়না থেকে। নববী চিৎকার করে উঠল। হাবিব দৌড়ে গিয়ে কনককে ধরল। কনক ভাইয়ের গালে হাত রাখল। ডিআইজি সাহেব বললেন, এভাবে বসে থাকা যাবে না, জলদি গাড়িতে তুলুন। তিনি নিজের হাতে ব্রোচ টেনে বের করে ফেললেন। গলা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। একটা ব্রোচের আঘাতে কি এমন করে রক্ত বের হয়? কনককে তুলে নিয়ে শরাফতের গাড়িতে বসালো। গাড়ি খুব দ্রুত চলছে। সূর্যের আলো ফুটে গেছে, চারিদিক রোদে চকচক করছে। কনক হাবিবের গায়ে হাত রাখলো। মিয়ে যাওয়া গলায় ঝিমিয়ে ঝিমিয়ে বলল, একটা খুনিরও যে শাস্তি, দুইটা তিনটেরও তাই। সত্যি একটা কথা বলে যাই ভাই, সোহেলকে আমি মেরেছি। রোহানকে আমি বলেছিলাম ওকে যেন ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। হাবিব সম্পূর্ণভাবে অসাড় হয়ে গেছে, কথা বলতে পারছে না, যেন তার নিঃশ্বাসও বন্ধ হয়ে যাচ্ছে। কনক অস্পষ্ট দৃষ্টিতে ভাইয়ের দিকে এক পলক তাকালো, তারপরই চোখ বন্ধ করে ফেলল। গাড়ি চলছে, নিচের গতিতেই চলছে। বাতাসে শো শো শব্দ হচ্ছে, দু একটা গাড়ির হর্ন শোনা যায়। লোকের কোলাহল, কোনো কিছুই যেন আর হাবিবের কানে পৌঁছালো না। সে ঠায় বসে রইল। ডিউটি ডাক্তারের বয়স অল্প, ছিপছিপে লম্বা শরীর, হাতে কালো বেল্টের ঘড়ি পড়ে আছে। তিনি বেশ অনেক সময় নিয়ে কনকের ক্ষত জায়গা পরীক্ষা করলেন। নরম গলায় বললেন, গলায় এমন আঘাত পেলে কিভাবে? শরাফত উলা বলল, আত্মহত্যা করতে গিয়েছিল, ব্রুশ ঢুকিয়ে দিয়েছে। এখন কি অবস্থায় আছি? অবস্থা খারাপ বললে ভুল বলা হবে। ষড়যন্ত্র সিদ্ধ না হলে খুব বিশেষ কোনো সমস্যা হবে না, তবে ধনুষ্টকার বা গ্যাস গ্যাঙ্গিনের মতো প্রাণঘাতী রোগের আশঙ্কা এড়ানো যাচ্ছে না। এখন কি করবেন? প্রয়োজনীয় ওষুধপত্র দেব, কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পেয়ে ষড়যন্ত্র বা শ্বাসনালী কেমন আছে। কত সময় লাগবে? সময় তো একটু লাগবেই, এসব তো বললেই হয় যায় না। লাগুক সময়, সময় নিয়ে সব কাজ করেন, বাঁচানো সম্ভব হবে। দেখুন স্যার, বাছা মরা আল্লাহ হাতে, আমরা শুধু চেষ্টা করতে পারি। তাই করুন, চেষ্টাই করুন। তবে রোগীর কন্ডিশন তো বলতে পারেন নাকি? ডাক্তার জবাব দিলেন না। সিরিঞ্জে ওষুধ ভরতে লাগলেন। হাবিব দূরে দাঁড়িয়ে আছে, পাশে চেয়ার রাখা, বসতেই ইচ্ছে করছে না, দাঁড়িয়ে থাকতেও ভালো লাগছে না। মহিউদ্দিন সাহেব বললেন, কি অবস্থা? হাবিব চমকে পেছনে ফিরে তাকালো, হড়বড় করে বলল, এখনো জানে না কিছু, ডাক্তার দেখছে। মহিউদ্দিন সাহেব হাবিবের কাঁধে হাত রাখলেন, নরম গলায় বললেন, আমি কি কখনো তোদের অভাব বুঝতে দিয়েছি?
না খাইয়ে রেখেছি। যে যা করতে চেয়েছিস বাধা দিয়েছি। হাবিব কিছু না বলে কপালের একটু নিচে হাত চেপে ধরে চোখ ঢেকে ফেলল। চোখ জ্বালা করছে, চোখে পানি আসার আগে এমন করে চোখ জ্বালা করে। হাসপাতালে লোকের অভাব নেই, কে কখন দেখে ফেলবে। কনকের ক্ষত খুব বেশি মারাত্মক হতে পারেনি, রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। ধনুষ্ট্রম কার্ডের প্রতিরোধ হিসেবে কি একটা ইঞ্জেকশন দিয়েছে, তবে তার জ্ঞান ফেরেনি। নার্স অবাক হয়ে বলল, স্যার, ওনার অবস্থা ঠিক লাগছে, তাহলে জ্ঞান ফিরছে না কেন? জ্ঞান ফেরার জন্য সবসময় শরীরের কন্ডিশন জরুরি নয়, মানসিক কারণও অনেক সময় জ্ঞান ফিরতে দেরি হয়। হতে পারে উনি নিজেই চাইছেন না ওনার জ্ঞান ফিরে আসুক। এক্ষেত্রে কি করব? মাহাতাব স্যারকে ডেকে নিয়ে আসো, উনি খুব ভালো বলতে পারবেন। নার্স খুব দ্রুত বেরিয়ে গেল। ইমার্জেন্সি রুমে রোগী বাড়ছে, একজনের জন্য অনেক সময় বরাদ্দ করার সুযোগ নেই। ডিআইজি সাহেব গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। ইতিমধ্যে ডায়েরি মিলে তার বেশ কয়েক পৃষ্ঠা পড়ে ফেলেছেন। নামের পাশে হিসাব এবং ঠিকানা লেখা, কাকে কী ধরনের জিনিস বিক্রি করছে সব কিছু। এসব ঠিকানায় খোঁজ করতে হবে। শরাফত একটু দূরেই দাঁড়িয়েছিল, তিনি হাতের ইশারায় তাকে ডাকলেন, ভরাট গলায় বললেন, হাবিব সাহেব বলল আপনি তার কথায় গুরুত্ব দেননি, এটা কি সত্যি? শরাফত ইতস্তত করে বলল, কাজে ব্যস্ত ছিলাম, তাছাড়া আমার মনে হয়নি উনি খুব গুরুত্বপূর্ণ কিছু বলবেন। অথচ উনি তা বলতে চাইছিলেন, আপনি সুযোগ দিলেন না। দায়িত্ববরণ পুলিশ অফিসার হয়ে কিভাবে এমন করতে পারলেন? সরি স্যার, আর কখনো এমন হবে না। দেখুন শরাবত সাহেব, আপনি আপনার সিনিয়র অফিসার, বয়স বা অভিজ্ঞতা সবই বেশি। আপনার দায়িত্ব ছিল এই কেসের, আর হাবিব সাহেবের এড়িয়ে গেলেন। আশা করি এর গ্রহণযোগ্য ব্যাখ্যা থাকবে। শরাফত চুপ করে গেল। এই মুহূর্তে ঠিক কী বলা উচিত তা তার মাথায় আসে না। ডিআইজি সাহেব ডায়েরির পাতায় মনোযোগী হয়ে পড়লেন। আনিসের হাতের লেখা ভালো, বেশ গোটা গোটা, খুব গুছিয়ে লেখা। তিনি পড়তে আরম্ভ করলেন 17 পৃষ্ঠার শেষ দিকে। বেশ কয়েকদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না, ইচ্ছে করছে সবকিছু ছেড়ে দূরে কোথাও চলে যেতে, তবে তা সম্ভব নয়। কনক নামক বন্দির জাল থেকে আমার মুক্তি নেই। কেউ কি তার নিজের কর্মফল থেকে পালাতে পারে? কনকও তেমনই আমার কাজের ফল। সাদাসিধে সাধারণ একটা মেয়েকে আগুনে পোড়াতে পোড়াতে ধারালো অস্ত্র বানিয়ে ফেলেছি। আঘাত সহ্য করা ছাড়া অন্য কোনো উপায় নেই। ডিআইজি সাহেব পরের পৃষ্ঠা উল্টালেন। ঠিক তখনই মহিউদ্দিন সাহেব এসে বললেন, কি করবেন এখন? তিনি ডায়েরি বন্ধ করতে করতে বললেন, আপাতত পুলিশের পাহারায় চিকিৎসা চলবে, পুরোপুরি সুস্থ হবার পর জিজ্ঞাসাবাদ করা হবে। দেখুন সে নিজের দোষ স্বীকার করে নিয়েছে, বাঁচানোর উপায় নেই। বাঁচাতে চাইছি না, জিজ্ঞেস করলাম। ও আচ্ছা, আমার একটু কাজ আছে, চাইলে মেয়ের সাথে একবার দেখা করতে পারবেন। একটা বিষয়ে জানাতে চেয়েছিলাম। কোন বিষয়? ছোট স্যার মানে শরাফতুল্লাহ বলেছিল আনিসের খুনটা দুর্ঘটনা, ভুল করে ঘটেছে, অন্য কাউকে হত্যা করার কথা ছিল। হাবিবকে ডেকে নিয়ে নিশ্চিত করে বলেছে। খোঁজ নিয়ে জানাবো। ডিআইজি সাহেব গাড়িতে উঠে বসলেন। মহিউদ্দিন সাহেব ছোট্ট একটা নিঃশ্বাস ফেললেন। শব্দ শোনা গেল স্পষ্ট। কনকের জ্ঞান ফিরল সন্ধ্যার পর। একজন নার্স এসে হাবিবকে বলল, আপনাদের রোগীর জ্ঞান ফিরেছে, চাইলে দেখা করতে পারেন। হাবিব পা বাড়াতেই এক মহিলা পুলিশ তাকে আটকালো। কঠিন মুখে বলল, আমার সাথে আসুন, একা কথা বলতে পারবেন না। হাবিব বিরক্তির নিঃশ্বাস ফেলল। কনক বালিশে মাথা দিয়ে কাত হয়ে শুয়ে আছে। হাবিব চেয়ার টেনে তার পাশে বসলো, বলল, এখন ঠিক লাগছে? কনক ভাইয়ের দিকে ফিরল, ভেজা গলায় বলল, একটা অনুরোধ করবো ভাই। হাবিব শুকনো মুখে বলল, একজন পিতা কি তার সন্তানের খুনি কি ক্ষমা করতে পারে? কখনোই পারে না। আমি আমায় ক্ষমা করতে বলছি না, প্রয়োজন হলে আমায় 1000বার ফাঁসি দে, তবু আমার অনুরোধটা শোন। বলেন। কনক চমকে উঠল। পরক্ষণে তার ছেলের হাসি হেসে বলল, আমার রোহানকে একটু দেখে রাখবি। যে তোর ছেলেকে হত্যা করেছে তাকে নিজের ছেলের মতো করে মানুষ করতে পারবি? কখনো সম্ভব না, এতটা উদার আমি হতে পারবো না। বিশ্বাস কর, রোহানের কোনো দোষ নেই। আমি ওকে বলেছিলাম সুযোগ বুঝে সোহেলকে পানিতে ফেলে দিতে। হাবিব চিৎকার করে উঠল, কর্কশ গলায় বলল, কেন বলেছিলেন? আমার 2 বছরের বাচ্চাটা আপনার কি ক্ষতি করেছিল? পেছন পেছন আধভোটে বলিতে ফুপু ফুপু ডেকে বেড়াতে সেজন্য কেন করলেন? আপনার কেমন লাগবে যদি এখন আমি আপনার রোহানকে মেরে ফেলি? বলুন।
কেমন লাগবে? কনক জোরে জোরে শ্বাস নিতে লাগলেও হাবিবের চোখ ভীষণ ভয়ঙ্কর রকমের ক্ষিপ্র দেখাচ্ছে। রাগে হাত কাঁপছে। একজন নার্স দৌড়ে এসে বলল, কি করছেন? হাসপাতালে এভাবে চিল্লাপাল্লা করছেন কেন? হাবিব দেয়াল ধরে বসে পড়ল। সে লম্বা শ্বাস নিচ্ছে। মহিলা পুলিশ একটু ঝুঁকে এসে বলল, আপনি ঠিক আছেন? হাবিব জবাব দিল না। সে দেয়াল খামচে ধরে আছে। নার্স বলল, আর চিৎকার করবেন না, করলে দারুণ ডেকে বের করে দিব। মহিলা পুলিশ তাকে ইশারায় আশ্বস্ত করল। নার্স মেয়েটা বেরিয়ে গেল। মেয়েটার কোমর সমান লম্বা বেনি এদিক ওদিক হেলে পড়ছে। দেখতে ভীষণ সুন্দর লাগে। খানিকটা সময় নিয়ে নিজেকে সামলে হাবিব বলল, কেন করেছেন? কনক ভেজা গলায় বলল, আব্বার জন্য করেছি। হাবিব বিদ্যুৎ চমকের মতো বলে উঠল, আব্বার জন্য করেছেন মানে? আব্বা ঢাকায় 2 কাঠা জমি কিনেছে। তাতে কি এমন হয়েছে? আমি প্রায় 50,000 টাকা দিয়েছি। ভেবেছিলাম আব্বা ওনার নিজের নামে দলিল করবেন, কিন্তু না, আব্বা তা করলেন না। দলিল করলেন সোহেলের নামে। ওয়ারিশপত্রে লিখলেন সোহেলের যদি কোনো সন্তানাদি অথবা বিবাহিত স্ত্রী না থাকে এবং সে মারা যায়, তাহলে জমির মালিক হবে রোহান। এই নিয়ে আব্বার সাথে অনেকবার কথা কাটাকাটি হয়েছে, কিন্তু তিনি তার সিদ্ধান্ত থেকে সরলেন না। শেষ পর্যন্ত ঠিক করলাম ভালো কথা না হলে ওয়ারিশ নামাই কাজে লাগুক। রোহনকে কিভাবে রাজি করালে? দিনের পর দিন চোখের সামনে মাকে অত্যাচারিত হতে দেখা ছেলে মায়ের জন্য সবকিছু করতে পারে, সবকিছু। কনক আর কথা বলতে পারল না। জোরে জোরে শ্বাস নিতে লাগলো। হাবিব শান্ত পায়ে হেঁটে ইমার্জেন্সি রুমে গেল। ডক্টরকে কনকের অবস্থা জানিয়ে হাসপাতাল থেকে দ্রুত বেরিয়ে পড়ল। শরীফা বেগম, নবমী আর নাইমাকে নিয়ে বাড়ি ফিরে এসেছেন। ও বাড়ির লোকের কথাবার্তা কানে তুলতে পারছেন না। আনিসের মা তো একবার বিলাপে সুরে বলেই ফেললেন, খোল, ভালো না হলে কি তার জিনিস ভালো হয়? যার মাই খারাপ তার মেয়ের আর কত ভালো হবে? ওয়াক্থু। তিনিও চুপ থাকেননি। তীক্ষ্ণ গলায় বলেছেন, আপনাকে আনিসবোধের মহাপুরুষ ছিল, আপনার আনিসবোধের মহাপুরুষ ছিল, তার পুণ্যের ফিরিস্তি শোনেননি? অবশ্য শুনবেন কিভাবে? নিজেই তো ছেলের কান ভাঙিয়ে অমন করে ফেলেছেন, তাই এখন আর কানে শুনবেন না। 1-2 কথায় ব্যাপারটা হাতাহাতি পর্যন্ত গড়িয়েছে। তারপরই তিনিও বাড়ি ছেড়েছেন। নাইমা নববীর হাত ধরে ঘরে উঠল। নববী বলল, তোমাকেও ডক্টরের কাছে নিয়ে গেলে ভালো হতো, পরে যদি কোনো সমস্যা হয়। লাগবে না, আমি সুস্থ হয়ে যাব। সে নববীকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে বলল, যদি আমি এসবের খোঁজ না করতাম, যদি কৌতূহল না দেখাতাম, তাহলে আজ কিছু হতো না। বলো, কিছু হতো না। সব কিছু আমার জন্যই হয়েছে, সব দোষ আমার। নববী নাইমার মাথায় হাত বুলিয়ে দিল। অসম্ভব কোমল গলায় বলল, কাঁদে না বোন, কাঁদে না। কিছুতেই না আমাদের হাত থাকে না। দেখলে না সোহেলও আমাদের ছেড়ে চলে গেল, তাতে কি কারো দোষ ছিল বলো? নাইমা শব্দ করে কাঁদতে লাগলো। শরীফা বেগম শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন, কিন্তু কিছু বললেন না। বারবার মনে হচ্ছে এসবের জন্য উনি নিজেও দায়ী। সামান্য নয়, বেশ অনেকখানি দায়ী। হাবিব থানা থেকে বের হলো রাত 9টার পর। ডিআইজি সাহেব ডেকেছিলেন, জিনিসগুলো ফেরত চেয়েছেন। হাবিব জানিয়েছে খুব তাড়াতাড়ি সে এসে দিয়ে যাবে। শরাফত কেমন সন্তুষ্ট হতে পারেনি, তবে ডিআইজি সাহেব মত দিয়েছেন। বরফ শীতল বাতাস বইছে। হাবিবের গায়ে পাতলা টি শার্ট। সকালে তাড়াহুড়োর মধ্যে শীত কাপড়ের কথা মনে করতে পারেনি। সে তার কপালে হাত ছোঁয়ালো। কপাল থেকে হাত সরিয়ে গলায় হাত রাখলো। গা গরম, বেশ অনেক গরম। পা আর সামনে চলছে না। চারপাশে সব কিছু কেমন আবছা হয়ে গেছে। সে কানের খুব কাছে গাড়ির হর্ন শুনল। তার ইচ্ছে হলো পেছন ফিরে তাকাতে, তাকালো না। সামনের দিকে তাকিয়ে অন্যমনস্ক ভঙ্গিতে হাঁটতে লাগলো। জিনিসগুলো ফেরত আনা জরুরি। এই পথে রওনা দিলে বেশ ভালো হতো। চাবি নেই নববীর ঘরের আলমারি, চাবিও তার কাছে থাকে। রাত 11টা নাগাদ শরাফত উল্লাহ ডিআইজি সাহেবের রুমে ঢুকলো। ঘরের দুটো বাতি নেভানো। ডিআইজি সাহেব বললেন, চাকরি চলে যাওয়ার পর কি করবে ভাবছো? শরাফত চমকে উঠল। নরম গলায় বলল, এই কথা কেন বলছেন স্যার? আমি কি কোনো ভুল করেছি? তুমি কি করেছো তা তুমি খুব ভালো করেই জানো। প্রমাণাদি আমার হাতে চলে এসেছে। এরপর আর কোনো আশা বাঁচবে বলে মনে হয় না। যদিও বাঁচে, আদালত চত্বরে হাঁটতে গিয়ে জুতার তলা ক্ষয় হয়ে যাবে। শরাফত ভ্রু কুঁচকে ফেলল। সে নিজের অপরাধ জানে। 15 লাখ টাকা বিনিময়ে আনিসের কেস থেকে কনকের নাম মুছে ফেলেছিল। ডিলটা হয়েছিল সামনাসামনি।
আনিসের অবস্থার খোঁজ খবর করতেই সে সেদিন হাসপাতালে গিয়েছিল। তখনই কনক তাকে আড়ালে ডেকে নিয়ে গেল, বলল, খুনিকে ধরতে পেরেছেন? শরাফত নিরাশ গলায় বলল, না, এখনো সম্ভব হয়নি, তবে খুব শীঘ্রই ধরা পড়বে। ধরে নিলাম আপনি খুনিকে ধরে ফেলেছেন। সে আপনাকে মোটা টাকা অফার করলেও, ধরুন আপনার কয়েক বছরের বেতনের সমান টাকা দিতে চাইল, আপনি রাজি হবেন? শরাফত ভরাট গলায় বলল, কখনোই না। এসব কি বলছেন? আমি আমার দায়িত্ব থেকে সরে আসতে পারবো না। অথচ আপনার চোখ চকচক করছে। শরাফত বেশ কয়েকবার পদক ফেলল, বলল, এসব কি উল্টাপাল্টা কথা বলছেন? কথাগুলো উল্টো পাল্টা, তবে অফারটা সত্যি। রাজি থাকলে জানাবেন। ফোনটা কে করেছি? আপনি তাকে চেনেন? চিনতেও পারি, তবে কখনো খালি চোখে তার চোখের দিকে তাকাতে পারিনি। এর মানে কি? কনক চলে গেল। সারাদিন ভাবার পর সে বুঝল কনক তার নিজের কথা বলেছে। কেউই আয়না বা দর্পণের সাহায্য ছাড়া নিজের চোখের দিকে তাকাতে পারে না। বোঝার পরপরই শরাফত কনকের সাথে দেখা করল। কনক তাকে 15 লাখ টাকার একটা চেক লিখে দিল। শরাফত সেই চেক নিয়ে ব্যাংকে ভাঙিয়েছে, নিজের অ্যাকাউন্টে কিছু জমা রেখেছে, কিছু টাকা দিয়ে একটা ছেলেকে ভাড়া করেছে, কিছু আবার খরচ করে ফেলেছে। ছেলের কাজ গুলি করার ব্যাপারটা তার কাঁধে তুলে নেবে। পরের পরিকল্পনাগুলো খুব ভেবেচিন্তে করলেও চেক নেবার সময় অতশত ভাবেনি। কনককে সন্দেহ করার কারণ ছিল না। তাছাড়া শরাফত পুলিশ অফিসার, এতগুলো মানুষের ভেতর কেউই তাকে কখনো সন্দেহ করেনি, বরং আলাদা নজরে রেখেছে, ভরসা করেছে, বিশ্বাস করেছে। এমন কিছু হবে তা সে কখনো কল্পনাও করতে পারেনি। ডিআইজি সাহেব অল্প হেসে বললেন, পুলিশ অফিসার হয়ে চেক নেবার ভুল করলে কিভাবে? এটা কি গ্রহণযোগ্য? তুমি জানতে না কিছু হলে আগে তোমার অ্যাকাউন্ট খোঁজ করা হবে? রাগে হাত কামড়াতে ইচ্ছে করছে। এই বাগধারাটা কে আবিষ্কার করেছিল তা জানা নেই। এই মুহূর্তে শরাফতের মনে হচ্ছে এর থেকে গুরুত্বপূর্ণ কিছু আর কখনো আবিষ্কার হবে না। রাগে আসলেই তার হাত নিজের কামড়াতে ইচ্ছে করছে। যদিও সে কনককে বলেছিল টাকাগুলো ক্যাশে প্রয়োজন। কনক বলল, হাসপাতালে বসে এত টাকা নগদ পাবো কিভাবে? দিতে হলে ব্যাংকে গিয়ে টাকা তুলতে হবে। এর থেকে আমি একটা চেক লিখে দিচ্ছি, আপনি গিয়ে নিয়ে আসুন। জানতে চাইলে আত্মীয় স্বজন কিছু একটা বলে দেবেন। তাছাড়া আমি কল দিয়ে জানিয়ে রাখবো, কেউ কোনো প্রশ্ন করবে না। শরাফত টেবিলের উপর ঘুষি মারল। ডিআইজি সাহেব বললেন, শ্যাল নিজেকে যতই চালাক মনে করুক না কেন, সে চালাক নয়। দ্রুত ভেবেছ পুলিশ অফিসার তোমাকে কেউ কখনো সন্দেহ করতে পারবে না, কিন্তু দেখো অবশেষে তুমিই ফেসে গেলে। শরাফত উঠে দাঁড়ালো। ডিআইজি সাহেব বললেন, হয়তো ভাবছো আজ হঠাৎ তোমাকে তুমি করে বলছি কেন, গতকাল তো আপনি বলেছি। সে জবাব দিল না, বিস্মিত চোখে তাকিয়ে রইল। ডিআইজি সাহেব বললেন, কাজের জায়গায় ছোট বড় সবাইকে আপনি সম্বোধন করি। তারা দেশের একটি বড় দায়িত্ব পালন করে, আইন রক্ষা করে। তাদের সম্মান দেওয়ার জন্য আপনি বলি। তুমি তোমার জায়গা ধরে রাখতে পারোনি, দুর্নীতিতে জড়িয়ে পড়েছ। আইনের চোখে তুমি একজন অপরাধী। অপরাধীকে সম্মান দেখানো সাজে না। তুই বলে অভদ্রতা হবে, তাই তুমিই বললাম। শরাফত বেরিয়ে গেল। দরজা পর্যন্ত যেতেই দুজন কনস্টেবল এসে বলল, স্যার, আপনার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, আমাদের সাথে যেতে হবে। সে দীর্ঘশ্বাস ছাড়ল। ডিআইজি কঠিন মাল, কোথাও কোনো ফাঁক রাখেনি। আজকের আকাশ ফাঁকা, কোথাও চাঁদ তারার দেখা নেই। নববী বিছানায় হেলান দিয়ে বসে আছে। হাবিব তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। নববী চমকে উঠে বলল, কি হয়েছে তোমার? এভাবে কেন কাঁদছো? হাবিব জবাব দিল না। হাতের বাঁধন একটু শক্ত করল। নববী আর প্রশ্ন করল না। ভাবল কনক আপার জন্য কাঁদছে। এমনিতেই সে তার ভাই বোনকে খুব ভালোবাসে, এমন ঘটনা মেনে নেওয়া যায় না। সে তাকে বাধা দিল না। কাঁদলে মন হালকা হয়। আহা বেচারা, কেঁদে যদি খানিকটা শান্তি পায় তবে না হয় একটু কাঁদুক, সমস্যার কিছু নেই। কাঁদতে কাঁদতে হাবিবের হেসকি উঠে গেছে। নববী শাড়ির আঁচল দিয়ে তার চোখ মুছে দিল। অসম্ভব কোমল গলায় বলল, আর কাঁদে না। হাবিব থামল না, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। মহিউদ্দিন সাহেব খুব ভোরে ঘুম থেকে উঠেছেন। ফজরের নামাজ শেষে তিনি সোহেলের কবর জিয়ারত করেন। আজও গেলেন। হাবিব মাটিতে বসে আছে, হাত পা ছড়িয়ে বাচ্চাদের মতো করে বসে আছে। তিনি গিয়ে ছেলের কাঁধে হাত রাখলেন। হাবিব বলল, আব্বা, আপনি সোহেলের নামে যাকে কিনেছিলেন? মহিউদ্দিন সাহেব বললেন, হ্যাঁ, কিনেছিলাম।
লাভ কি হলো? দাদু ভাই তো আর বেঁচে রইল না। কেন কিনেছিলেন আব্বা? আমরা থাকতে আপনি বেঁচে থাকতে নাতির নামে জমি কিনলেন, তাও আবার শহরে। কেন করলেন? জমি কেনার টাকার বেশিরভাগ অংশে পানের ব্যবসার লাভ। যে লোকের সাথে পানের ব্যবসা করি উনি হঠাৎ একদিন বললেন তার পরিচিত এক লোকের ছেলে বউ আলাদা হয়ে গেছে, তারা আর একসাথে সংসার করবে না। সমস্যা হলো তাদের একটা ছেলে আছে, ছেলের বয়স অল্প, এখন এতিমখানায় রেখে দিবে। আমি বললাম, বাচ্চা ছেলেটার দাদা নানা নেই? উনি বললেন না, তারা বেঁচে নেই। কি বলবো ভাই, আমার সেই বন্ধু তার নাতিকে যে কি পরিমাণ স্নেহ করত, ভাতের খাবার তুলে খাওয়াতো। এখন কি হলো দেখেন, এই ছেলে বড় হবার পর দাদা বাড়ির সম্পত্তি পাবে না, চাচারা এমনিতেই ঠাঁই দিতে চায় না, আমারও তাই। বাপ মায়ের ওই অবস্থা, কোনো ভবিষ্যৎ তো রইল বলেন? আমি আর কিছু বললাম না, ভাবতে লাগলাম আল্লাহ না করুক আমার দাদা ভাইয়ের সাথেও যদি এমন কিছু হয়। তাই ওর নামেই জমি কিনলাম, কিছু না হোক এটুকু তো ওর নিজেই রইল। হাবিব দীর্ঘশ্বাস ছাড়ল, কিছু একটা বলতে গিয়েও বলল না। এমনিতেই তার বাবা ভীষণ রকমের দুশ্চিন্তা এবং কষ্টের মধ্যে আছেন। কনকের কাজকর্ম, এতদিন যা ঘটেছে সব কিছু মিলিয়ে মন ভারী হয়ে গেছে। নতুন শোক সইতে পারবে না, হয়তো হার্ট ফেল করে বসবেন। হাবিব ঝুঁকি নিতে চাইল না, উঠে দাঁড়ালো। আজ অনেক কাজ। সকালে নাস্তার পরপরই নববীকে নিয়ে বেরিয়ে পড়ল। একা যেতে চেয়েছিল, নববী তাকে একা ছাড়েনি। মানুষটা সারা রাত কেঁদেছে, চোখের নিচ কেমন ফুলে উঠেছে। সকালে ভালো করে খেতেও পায়নি, কেমন স্তব্ধ হয়ে গেছে, যেন রক্ত মাংসের মানুষ নয়, পাথরের মূর্তি। পথে তাদের খুব বেশি কথা হলো না। নববী খেয়াল করলো হাবিব তার একটা হাত ধরেছে খুব শক্ত করে। বাপের বাড়ি পৌঁছানোর পরপরই নববী তার মাকে সব খুলে বলল। এতদিন তারা কিছু জানতেন না, আজ সব কিছু শোনার পর চোখ কপালে তুলে ফেললেন। হতভম্ব গলায় বললেন, এসব কি বলছিস নবু? নববী মাথা দোলালো। দুপুরের খাবার পরপরই তারা দুজন বেরিয়ে পড়ল। বাড়িতে না ফিরে সোজা থানায় গেল। ডিআইজি সাহেব নেই, আসতে দেরি হবে। হাবিব বলল, তোমাকে গাড়ি তুলে দিলেও তো যেতে পারবে না, সন্ধ্যা নেমে গেছে। নববী বলল, সমস্যা নেই, আমি পারবো। তাছাড়া বাড়ি খুব বেশি দূরেও না। অনেক কিছু হারিয়েছে, তোমাকে আর হারাতে চাই না, কোনো সুযোগও রাখতে চাই না। অপেক্ষা করলে দুজনে একসাথে অপেক্ষা করবো। ডিআইজি সাহেবের আসতে কতক্ষণ সময় লাগবে? জানি না, জিজ্ঞেস করা হয়নি, দেখছে। হাবিব একজন কনস্টেবলকে ডেকে বলল, স্যার, বড় স্যার কখন আসবেন? হাড়ভাঙা রুক্ষ চেহারা কনস্টেবল। এই চেহারায় পুলিশের চাকরি কিভাবে পেলেও সন্দেহ হয়। সে রসকসীন কাঠখোট্টা গলায় বলল, শুনেছি হাসপাতালে যাবেন, কখন ফিরবে বলেননি? হাবিব তার দিকে তাকিয়ে ধন্যবাদ সূচক হাসল। নববী গিয়ে বলল, হাসপাতালে চলো, ডিআইজি সাহেব ওখানে। আপা বলেই থেমে গেল, সময় নিয়ে বলল, দেখে আসবো। সে মাথা দোলালো। রিস্কায় হুড খোলা, গায়ে বাতাস লাগে। গ্রীষ্মে এ বাতাস আরাম দিলেও এখন কেউ পছন্দ করে না। নববী বলল, ডিআইজি সাহেবের নাম্বার নেই তোমার কাছে? ও হ্যাঁ ছিল তো, ভুলে গেছে, কল দিয়ে দেখছে। ডিআইজি সাহেব কল রিসিভ করলেন না। সে আরও একবার কল দিল, তবুও ধরলেন না। কনকের অবস্থা ভালো, শরীর বেশ সুস্থ, মন মেজাজ ভালো নেই। অপরাধীর অপরাধ ধরা পড়ার পর সে আর নিজের চিন্তায় অটল থাকতে পারে না। কনকও পারছে না, তার খুব আফসোস হচ্ছে। এসব না করলে কি খুব বেশি ক্ষতি হতো? তার জীবন কি অনেক খারাপ চলছিল? সে জবাব পায় না, বুক চিরে দীর্ঘশ্বাস ফেলে। হাসপাতালে ঢোকার আগ মুহূর্তে ডিআইজি সাহেবের সাথে হাবিবের দেখা হলো। হাবিব বলল, জিনিস নিয়ে এসছে, এখানে নেবেন নাকি থানায়? জিনিস জিনিস এখানেও দিতে পারেন, সমস্যা হবে না। আমার সাথে দুজন কনস্টেবল আছে, গাড়ির ড্রাইভার আছে, সাথে সাক্ষী রাখলে চাইলে আশপাশের লোকদের ডাকতে পারেন। হাবিব কি বলবে বুঝতে পারল না, মাথা নিচু করে রইল। ডিআইজি সাহেব ওনার ড্রাইভারকে ডেকে বললেন, কয়েকজন লোক ডেকে আনো। ড্রাইভার লোক ডেকে আনলো। তিনি বেশ ঘটা করে জিনিস নেবার অনুষ্ঠান পালন করলেন। নববীকে বলল, আপনি সবটা ভিডিও করে রাখুন। নববী ব্যাগ থেকে মোবাইল বের করে ক্যামেরা অন করল। ডিআইজি সাহেব জিনিসপত্র খুব দেখে বুঝে নিলেন। বললেন, হাবিব সাহেব, আপনাকে একবার থানায় আসতে হবে। ভাবিকে বাড়িতে রেখে আসুন। কাল সকালে নয়, আজ রাতেই ভিতরে আসবেন। 12টা পর্যন্ত থানায় থাকবো। হাবিব নববীকে নিয়ে রিস্কায় উঠল। নববী বলল, উনি তোমায় কি বলবেন? হাবিব বলল, জানি না।
সে নববীর হাত চেপে ধরল। তার মন বলছে সে আর কখনো নববীর হাত ধরতে পারবে না। রাতে আকাশ পরিষ্কার, ঝিরিঝির করে বাতাস বইছে। সে গায়ের চাদর একটু টেনে দিল, হিসিয়ে বলল, মামা একটু জোরে চালান। বৃদ্ধ রিস্কাওয়ালা পেছন ফিরে তাকালো, সরু গলায় বলল,